সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সঙ্গে আজকে এই ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন ক্রান্তিকালে আশা করছি তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিতভাবে আমাদের যে ক্লাস কার্যক্রম তার সঙ্গে যুক্ত আছো। স্কুলে এসে ফিজিক্যালি ক্লাস করছো এবং তার সাথে সাথে অনলাইন ক্লাস কার্যক্রমের সাথেও যুক্ত থেকে তোমাদের পড়ালেখার যে কার্যক্রম তাকে অব্যাহত রেখেছো। এই করোনাকালে তোমাদেরকে বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করে চলা উচিত। যার মধ্যে বিশেষ করে আমরা যেটা করব তা হচ্ছে ভিড় এড়িয়ে চলবো, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করব। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করব, হাত স্যানিটাইজ করব এবং সর্বোপরি আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আমরা অল্প সময়ের মধ্যে অতিক্রম করে খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এবং তোমরা সবাই স্কুলে এসে পুনরায় ক্লাসে নিয়মিতভাবে ক্লাস করতে পারো। আসো আজকে আমরা কি অধ্যায়ে কি বিষয় নিয়ে আলোচনা করব তা একবার দেখে নিই। আজকে আমরা হিসাব বিজ্ঞান ১০ম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আরো কিছু বিষয় তোমরা জানবে, যার মধ্যে তোমরা আর্থিক বিবরণী সম্পর্কিত একটা অঙ্ক সমাধান করতে পারো এবং হিসাব বিজ্ঞান যে তোমাদের সিলেবাস যে আলোচনা করা হয়েছে, এই সিলেবাসের সার্বিক বিষয়বস্তু সম্পর্কে তোমরা বিস্তারিত একটা ধারণা লাভ করবে আশা করছি। আসলে আমরা সামনে আলোচনায় চলে যাই সরাসরি। আলোচ্য বিষয়ে একটা অঙ্ক এখানে উপস্থাপন করা হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ একটা অঙ্ক দেওয়া আছে, আমি অঙ্কটা পড়ছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো। তোমরা খাতায় এই অঙ্কটা তুলে নাও আর আমার সাথে সাথে এটা সমাধান করে ফেলো। দেখো বলছে নিচের রেওয়া মিলটি রাতুল ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। রাতুল ট্রেডার্সের রেওয়া মিল 31শে ডিসেম্বর 2019। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রয় ও বিক্রয় অর্থাৎ ডেবিট দিকে ক্রয় ১,১০,০০০ টাকা, ক্রেডিট দিকে বিক্রয় ২,৯৫,০০০ টাকা। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব ডেবিট দিকে ৭০,০০০ টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট দিকে ৯০,০০০ টাকা। উত্তোলন ও মূলধন। উত্তোলন ডেবিট দিকে, উত্তোলন মালিকানার সত্ত্ব থেকে কমিয়ে দেয় যেন ডেবিট দিকে ৮০,০০০ টাকা ও মূলধন মালিকানার সত্ত্ববাচক হিসাব ১,৫০,০০০ টাকা ক্রেডিট দিকে। এরপরে ফেরত, দেখো ডেবিট দিকে ১০,০০০, ক্রেডিট দিকে ৭,৫০০। ডেবিট দিকের ফেরতটা বিক্রয় ফেরত আর ক্রেডিট দিকের ফেরতটা ক্রয় ফেরত। বহি পরিবহন অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বিক্রয় পরিবহন, বহির্মুখী পরিবহন, এটা খরচ ১৬,৫০০ টাকা। উত্তোলনের সুদ, এটা আয় মালিক কর্তৃক নগদ টাকা উত্তোলনের ফলে সেই উত্তোলনের উপরে সুদ পাওয়া যায়। এই উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য আয় বলে গণ্য হবে। এরপরে ভাড়া ডেবিট দিকে ১২,০০০ টাকা, এটা খরচ পরিচালন ব্যয়। ব্যাংক চার্জ, এটাও খরচ, ডেবিট দিকে ৩,০০০ টাকা। কুঋণ সঞ্চিতি, কুঋণ সঞ্চিতিটা হলো দেনাদারের কাছ থেকে কিছু অংশ আমরা আদায় করতে পারবো না, যার জন্য আমরা ঝুঁকিমূলক ব্যবস্থা হিসেবে কুঋণ সঞ্চিতি রেখে থাকি। যেমন ভাবে আমরা কি করি, ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য কিছু সঞ্চয় করে রাখি, টাকা পয়সা কিছু সঞ্চয় করে রাখি। ঠিক তেমনি ভাবে অনাদায়ী পাওনার কিছু অংশ অর্থাৎ দেনাদারের কিছু অংশ পাওয়া যাবে না, সেই ঝুঁকি মোকাবেলার জন্য মূলত এই সঞ্চিত তহবিলগুলো তৈরি করা হয়। এরপরে আমরা নগদ বাট্টা দেখতে পাচ্ছি, ডেবিট দিকে ৮,৫০০ টাকা, ক্রেডিট দিকে ১০,০০০। ডেবিট দিকে যে নগদ বাট্টা এটা প্রদত্ত বাট্টা অর্থাৎ খরচ, আর ক্রেডিট দিকে নগদ বাট্টাটা হলো আয়। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য ৫২,০০০ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ৫২,০০০ টাকা। আর স্থায়ী সম্পদ সর্বমোট ২ লক্ষ টাকা। এই ৫,৬২,০০০ টাকা। ডেবিট দিকের মোট ৫,৬২,০০০ টাকা, ক্রেডিট দিকে মোট ৫,৬২,০০০ টাকা। এখন এই রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় থাকে। সমন্বয়গুলো কি? সমন্বয় মূলত আমরা যে একটা লেনদেনকে জাবেদাভুক্ত করেছি, জাবেদাভুক্ত করার পর খতিয়ান স্থানান্তর করেছি, খতিয়ান স্থানান্তর করার পর সেই খতিয়ান উদ্বৃত্তগুলো নিয়ে আমরা রেওয়া মিল তৈরি করেছি। এরপর আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। কিন্তু তার আগ মুহূর্তে আমরা কিছু ভুল ভ্রান্তি, কিছু ভুল ত্রুটি বের করেছি। অর্থাৎ কখনো কখনো এমন হয় যে কোনো হিসাবকে লিখতে ভুল করি, কোনো হিসাব লিখতে বাদ পড়ে যায়, হ্যাঁ, টাকার অ্যামাউন্টে ভুল লিখে ফেলি। এই ধরনের কাজ কিছু কিছু হিসাবভুক্ত করতেও আমরা ভুলে যাই। এই যে হিসাবভুক্তকরণের কাজ, লিখতে ভুল করা, এই ভুলগুলো সংশোধন করা প্রয়োজন। এই সংশোধনের জন্যই মূলত সমন্বয় জাবেদাগুলো করা হয়েছে। কেননা আমরা লিখা হিসাবগুলোকে কখনোই কেটে আবার নতুন করে শুরু করব না। এটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। আর আমরা হিসাব বিজ্ঞানকে যেহেতু একটা বৈজ্ঞানিক পদ্ধতি বলি, সেই কারণে আমরা কি করব, আমরা এই ভুলগুলোকে আমরা সংশোধন করব। আমরা যেমন জীবনে চলার পথে বিভিন্ন ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে শুরু করি, ঠিক তেমনি ভাবে হিসাব বিজ্ঞানের অঙ্ক করার সময় হিসাব বিজ্ঞানের হিসাবগুলোকে
লিখার সময় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমরা কখনোই কেটে সব বাদ দিয়ে দিব না। আমরা সংশোধন করে ফেলবো যে ভুলটাকে সংশোধন করলে আমার কি হয়ে যাবে? সঠিক হিসাবটা চলে আসবে। এবার আসো আমরা সমন্বয়গুলো পড়ি। বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য ৳২০,০০০, যার বাজার মূল্য ৳২৭,০০০। প্রাপ্য হিসাবের 10% কুড়ি সঞ্চিতি হিসাবভুক্ত করো। স্থায়ী সম্পদের ৫% অবচয় ধার্য করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু ব্যাখ্যা করে দিই। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য ২০,০০০ এবং যার বাজার মূল্য ২৭,০০০, এর মানেটা কি? এখানে ২ টা সমাপনী মজুত পণ্য কেন দেওয়া হয়েছে? সমাপনী মজুত পণ্য এখানে যে ২ টা দেওয়া হয়েছে এর মধ্যে কোনটাকে আমরা লিখব? আমরা হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার একটা নীতি দেখতে পাই। ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেই মূল্যটা কম হবে সেটাকে আমরা লিপিবদ্ধ করব। অর্থাৎ ২০,০০০ এবং ২৭,০০০ এর মধ্যে আমরা ২০,০০০ টাকাকেই লিখব। কখন লিখব আমরা রিকোয়ারমেন্টের সময় জেনে নেব। প্রাপ্য হিসাবে 10% কুড়ি সঞ্চিত অন্তর্ভুক্ত। প্রাপ্য হিসাবটা কি? ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব তৈরি হয়, তাই না? আমরা জানি যখন আমরা পণ্যদ্রব্য ধারে বিক্রয় করি তখন দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। এই দেনাদারের মধ্যে 10% কুড়ি সঞ্চিতির বিষয়টা কি আসলে এমন হয় না যে কখনো কখনো আমরা ধারে বিক্রি করি কিন্তু এই বিক্রয় করা টাকা কোনো দেনাদার টাকা দিতে চায় না, অর্থাৎ টাকা না দিয়ে পালিয়ে যায় অথবা টাকা দিতেই চায় না, আদায় করা যায় না, হয় না? ঠিক তেমনিভাবে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন হয়। ধরো তুমি ৫ জন ব্যক্তির কাছে ধারে বিক্রি করেছো। এর মধ্যে কোনো একজন ব্যক্তি তোমাকে টাকা পরিশোধ করছে না। এটা তোমার জন্য তো ক্ষতি। ক্ষতি না? অবশ্যই ক্ষতি। ধরলাম ৫ জনের কাছে সর্বমোট তুমি ৳৫০,০০০ পণ্যদ্রব্য বিক্রয় করেছো। এই ৳৫০,০০০ মধ্যে থেকে কোনো একজন দেনাদার ধরো ৳৫,০০০ তোমাকে ফেরত দিচ্ছে না। অর্থাৎ বিক্রয় করা টাকা তুমি পাচ্ছ না। এই যে বিক্রয় করা টাকা অর্থাৎ দেনাদারের যে অংশটুকু তুমি আদায় করতে পারছো না, এটিই হলো অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কুঋণ। একই নাম। এই যে ৳৫,০০০ দেনাদারের যে অংশটুকু আদায় করতে পারোনি, এই একটা টাকার নাম ৩ নামে ডাকা হয়। একটা হচ্ছে অনাদায়ী পাওনা অথবা কুঋণ অথবা অনাদায়ী দেনা। একই নাম। একই হিসাবকে আমরা ৩ নামে অভিহিত করি। তাহলে ওই যে আমি একটু বললাম যে এই আদায় যে করে তাহলে আমরা যেমন ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলার জন্য সঞ্চিত তহবিল রাখি, নগদ টাকা জমিয়ে রাখি ব্যাংকে অথবা নিজের কাছে। ঠিক তেমনিভাবে এই ধরনের দেনাদারের হাত থেকে বাঁচার জন্য বা দেনাদারের যে অংশটুকু আদায়যোগ্য না, সেখান থেকে বাঁচার জন্য সঞ্চিত তহবিল রাখা হয়। কেন রাখা হয়? যাতে দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যাচ্ছে না, এর ফলে প্রতিষ্ঠানে যেন কোনো প্রভাব না পড়ে। প্রতিষ্ঠানে যেন কোনো প্রভাব না পড়ে, সেইজন্য মূলত কি করা হয়? এই সঞ্চিত তহবিলগুলো সংরক্ষণ করে রাখা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই যে সঞ্চিত তহবিল আমরা দেখব মোট প্রাপ্য হিসাবের পরিমাণ কত টাকা, তার 10% আমরা কুড়ি সঞ্চিত তহবিলে রাখবো। স্থায়ী সম্পদের ৫% অবচয় ধরতে হবে। স্থায়ী সম্পদের অবচয় বিষয়টা কি? আমরা বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ কিনি, যেমন আসবাবপত্র, আসবাবপত্র, যন্ত্রপাতি, তাই না? অফিস সরঞ্জাম অর্থাৎ কম্পিউটার। এই সম্পদগুলা কি হয়? আমরা দীর্ঘদিন ব্যবহার করার ফলে বা ওই মডেলটা আপগ্রেডের নতুন একটা মডেল আসার কারণে এদের দামগুলো কমে যায়। ঠিক আছে? তো যখন আমরা দেখব যে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে দাম কমে গেছে বা ওই পণ্যটার মডেল পরিবর্তন অর্থাৎ স্থায়ী পতন হয়েছে, ওই পণ্য দ্রব্যের স্থায়ী দামের পতন হয়েছে। সময়ের বিবর্তনের কারণে ওই দামটা এখন আর ওই ধরনের পণ্য কেউ কেনে না। যার কারণে দামটা কমে গেছে। এই যে এই ধরনের কারণে সম্পত্তির মূল্য কমে যায়। যাকে আমরা অবচয় বলে আমরা অভিহিত করি। অবচয় হচ্ছে একটা ক্ষতি, খরচ। সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি বা খরচ, যা আমরা কি করব? পরিচালন ব্যয়ের দিকে আমরা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু পরিচালনা করছি, সম্পদগুলো ব্যবহার করছি, সেইজন্য ব্যয় হিসেবে, ক্ষতি হিসেবে গণ্য করব। ধারে বিক্রয়ের ৳১৫,০০০ হিসাব করতে হবে। অর্থাৎ তুমি ধারে বিক্রয় করেছো, কিন্তু কোনো কারণে ৳১৫,০০০ তুমি লিখতে ভুলে গেছো। অর্থাৎ ধারে বিক্রয়ের ৳১৫,০০০ হিসাবভুক্ত করা হয়নি। কি করতে হবে তাহলে? আমরা ধারে বিক্রয়ের জন্য জাবেদা আমরা করি কিভাবে? যে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দ্যাট মিনস আমরা কি করব? এই অঙ্কের মিলে যে প্রাপ্য হিসাব আছে তার সঙ্গে যোগ করব ৳১৫,০০০। ঠিক একইভাবে বিক্রয়ের সঙ্গেও যোগ করব। এই সমন্বয়গুলো কয় জায়গায় যায়? সাধারণত ২ জায়গায়। আমরা জানি না যে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক একটা লেনদেন সম্পন্ন হওয়ার পরে সেই লেনদেনকে বিশ্লেষণ করে একটা পক্ষকে ডেবিট করা হয়, আরেকটা পক্ষকে সমান টাকা দ্বারা ক্রেডিট করা হয়। অর্থাৎ ২ জায়গায় প্রভাব বিস্তার করে। ঠিক তেমনিভাবে যেমন আমরা অবচয়ের ক্ষেত্রে যদি বলি ৩ নম্বরে যেটা দেখতে পাচ্ছ, অবচয় খরচ হিসেবে বসাতে হবে। আর সরাসরি ডাইরেক্ট মেথডে সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখাতে পারি আমরা, অথবা পুঞ্জীভূত অবচয় তহবিলে জমা করে দায়ের দিকেও দেখাতে পারি। ২ টা একই ব্যাপার।
তো আমরা রিকোয়ারমেন্ট গুলো দেখলাম, জানলাম, ঠিক আছে? এবার আমরা কি করব? আমাদের যে সমন্বয়গুলো দেখলাম, রিকোয়ারমেন্ট এবার যাবো আমরা। দেখো ক নম্বরে বলছে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে উপযুক্ত তথ্যের ভিত্তিতে 30 জুন 2019 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। গ নম্বরে বলছে মোট মুনাফা 1,67,000 টাকা ধরে রাতুল ট্রেডার্সের সমাপ্ত বছরের জন্য নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আমরা ক নম্বরে আসি। নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়। আমরা অঙ্কে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব ছিল কত টাকা, দেখো তো এই যে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 70,000 টাকা। আমরা প্রাপ্য হিসাবকে প্রথমে কি করব, লিখে ফেলবে। দেখো প্রাপ্য হিসাব লিখেছি। আর রিকোয়ারমেন্টের আগে আমরা সমন্বয়ে দেখতে পেলাম যে ধারে বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে আমি এটা জাবেদা বলেছিলাম কি প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাবের সঙ্গে যোগ করতে হবে। আমরা দেখো এখানে 15,000 যোগ করলাম, কত পেলাম? 85,000 টাকা। ঠিক আছে, এই হলো আমার 85,000 টাকা। এখান থেকে কি করব, এই যে রিকোয়ারমেন্টের উপরে ঠিক এইখানে আমরা এসে 2 নম্বর সমন্বয় দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাবের 10% কুড়ি সঞ্চিতি হিসাবভুক্ত করো। তাহলে মোট প্রাপ্য হিসাব পেলাম 85,000, তার 10% আমাকে ধরে নিতে হবে কুড়ি হতে পারে। এই জন্য দেখো মাইনাস নতুন কুড়ি সঞ্চিতি 85,000-এর 10% 8,500 টাকা। 85,000 থেকে 8,500 বাদ দিলে কত হয়? 76,500 টাকা। এই 76,500 টাকাই হচ্ছে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব খ নম্বর রিকোয়ারমেন্টে। বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে 30 জুন 2019 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয় করব। মোট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য একটা পদ্ধতি, একটা ছক, একটা নিয়ম অনুসরণ করতে হয়। মৌখিকভাবে আমরা সাধারণত জানি যে মোট লাভ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে খরচগুলো বাদ দিতে হয়, আমরা সেটাই করব। তবে মোট লাভ নির্ণয়ের জন্য যে সূত্র সেটা হলো নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। এবার প্রথমে আসি নিট বিক্রয় অর্থটা কি। নিট বিক্রয়ের অর্থ হলো কখনো কখনো বিক্রয় করার পরে দেখা যায় অলিখিত বিক্রয়, অর্থাৎ বিক্রয় করেছি লিখতে ভুলে গেছি, সেই অলিখিত বিক্রয়কে যোগ করতে হবে। যদি বিক্রয় করে ফেরত আসে কোনো পণ্য, তাহলে সেই ফেরতটা বাদ দিতে হবে। বিক্রয় বাট্টা থাকলেও বাদ দিতে হবে। তাহলে আমরা কি জানলাম, নিট বিক্রয় নির্ণয় করার জন্য বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করব, ফেরত এবং বিক্রয় বাট্টা বাদ দিব, বাদ দিয়ে আমরা নিট বিক্রয় মূল্য নির্ধারণ করব। এই অঙ্কে আমরা দেখতে পেয়েছিলাম যে বিক্রয় মূল্য আছে এবং সেখানে একটা ফেরত আছে। দেখো আমরা দেখি এখানে এই যে পণ্যের বিক্রয় মূল্য 2,95,000 টাকা। এরপর আমরা এখানে দেখো ফেরত, ডেবিট দিকেরটা আমি বলেছিলাম বিক্রয় ফেরত, অর্থাৎ 10,000 টাকা ফেরত আছে। আমরা কি করব, এই যে বিক্রয় যে 2,95,000 টাকা, সেখান থেকে যে ফেরত আছে 10,000, সেটা আমরা বাদ দিব অবশ্যই। তার সাথে সাথে আরো একটা কাজ করতে হবে। আমি এখানে সমন্বয় বলেছিলাম না যে ধারে বিক্রয় এর জাবেদা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ আয়কে বৃদ্ধি করতে হবে, 15,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। তার মানে এই 15,000 টাকা বিক্রয়ের সঙ্গে যোগ করব। তাহলে সার্বিকভাবে কি পেলাম, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় 15,000 টাকা যোগ করব আর বিক্রয় ফেরত 10,000 বাদ দেবো। দেখো ছকটা করে ফেলি। রাতুল ট্রেডার্সের বিশদায় বিবরণী 2019 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য বিক্রয় 2,95,000 টাকা যোগ অলিখিত বিক্রয় 15,000 যোগ 3,10,000 টাকা, সেখান থেকে ফেরত 10,000 বাদ দিলাম, কত পেলাম? 3 লক্ষ টাকা। আমার এটা পেলাম নিট বিক্রয়। তাহলে বিক্রয়ের অংশের কাজ শেষ। এবার আমি আসবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্রটা কি, এটা আগে আমাকে জানতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র হলো প্রারম্ভিক মজুত পণ্য, তার সঙ্গে নিট ক্রয় যোগ করব এবং সেই সব প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয়ের যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বাদ দেব। প্রারম্ভিক মজুত পণ্য অঙ্কে দেওয়া আছে, দেখো এই যে প্রারম্ভিক মজুত পণ্য 52,000 টাকা। আমরা প্রারম্ভিক মজুত পণ্য 52,000 টাকা লিখলাম। তার সঙ্গে কি যোগ করব? ক্রয়, নিট ক্রয়। তো নিট ক্রয় নির্ণয়ের জন্য বিক্রয়ের ক্ষেত্রে যেমন আমরা ফেরত এবং বাট্টা অলিখিত বিক্রয় যোগ করলাম, নিট ক্রয় এর ক্ষেত্রেও ক্রয় যদি অলিখিত কোনো ক্রয় থাকে তাহলে ক্রয়ের সাথে যোগ করব, আর যদি কোনো ফেরত বা বাট্টা থাকে তাহলে সেটা বাদ দেব। এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি ক্রয় দেওয়া আছে 1,10,000 আর ফেরত দেওয়া আছে ক্রেডিট দিকে 7,500।
এছাড়া সমন্বয় বা গ্রামীণের অন্য কোনো জায়গাতে ক্রয় সংক্রান্ত কোনো বিষয় কোনো দফা বলা নাই। সেই কারণে আমরা কি করব, এই যে ক্রয় থেকে আমরা ফেরত ৭,৫০০ বাদ দিব, বাদ দিয়ে ১,০২,৫০০ টাকা লিখবো, আর কোনো কিছু নাই। প্রারম্ভিক মজুত পণ্য ছিল ৫২,০০০ টাকা। এরপরে আমরা নিট ক্রয় পেলাম ১,০২,৫০০, যোগ করলে ১,৫৪,৫০০ টাকা। সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিই। দেখো অঙ্কের সমাপনী মজুত পণ্য দেওয়া ছিল এখানে, এই যে সমাপনী মজুত পণ্যর ক্রয় মূল্য ২০,০০০, বাজার মূল্য ২৭। তাহলে আমরা এই ২০,০০০ টাকাকে লিখবো নিশ্চয়ই, এখন লিখেছি এই যে মাইনাস সমাপনী মজুত পণ্য ২০,০০০, ১,৩৪,৫০০ টাকা। আমরা নিট বিক্রয় ৩ লক্ষ টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় ১,৩৪,৫০০ টাকা বাদ দিলে কত বললাম, ১,৬৫,৫০০। এই ১,৬৫,৫০০ টাকাই হলো কি মুনাফা, মোট মুনাফা, প্রতিষ্ঠানের মোট মুনাফা। এইভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয়। আশা করি তোমরা এটা করতে পারবে বাসায়, আমার সাথে করেও নিয়েছো। এবার আসলে গ নম্বর রিকোয়ারমেন্টে বলছে মোট মুনাফা ১,৬৭,০০০ টাকা ধরে রাতুল ট্রেডার্স এর সমাপ্ত বছরের জন্য নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আমরা একটু আগেই খ নম্বর রিকোয়ারমেন্টে নির্ণয় করলাম, যেখানে আমরা মোট মুনাফা কত পেলাম আমরা ১,৬৫,৫০০ টাকা। এখানে আবার বলছে ১,৬৭,০০০ টাকা ধরে। এর মানেটা কি? এর অর্থ বা মানে হলো যে যখন যেই রিকোয়ারমেন্টে যেই তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের আলোকে আমাকে অঙ্ক করতে হবে। যদি গ নম্বর রিকোয়ারমেন্টে কোনো কথা না বলে শুধু বলতো যে রাতুল ট্রেডার্স এর সমাপ্ত বছরের জন্য নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা খ নম্বর রিকোয়ারমেন্টের মোট মুনাফা নিয়ে কাজ করতাম। আর গয়ে যেহেতু বলেই দিয়েছে ১,৬৭,০০০ টাকা ধরে করতে হবে, তাহলে আমার নতুন করে এখানে আগেরটা ধরার কিছু নাই। যেই তথ্য দিয়েছি সেই তথ্যের আলোকে আমরা নিট মুনাফা নির্ণয় করব। তাহলে এবার জানতে হবে যে নিট মুনাফা কিভাবে নির্ণয় করা যায়। মোট মুনাফা নির্ণয় করার জন্য যেমন আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি, এখানে আমরা নিট মুনাফা নির্ণয় করার জন্য মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়, মনে রাখবে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিব, অপরিচালন আয়গুলোকে যোগ করব, করেই আমরা পাবো নিট মুনাফা। তাহলে মোট মুনাফা তো পেয়েছি, দেখতেই পাচ্ছি অঙ্কে দেওয়া আছে। তাহলে পরিচালন ব্যয় যেগুলো বাদ দেবো সেটা আসলে কি? মনে রাখতে হবে পরিচালন ব্যয় বলতে আমরা সেই সমস্ত ব্যয়কে বুঝবো যে সমস্ত ব্যয় আমার কি করতে হচ্ছে, আমার প্রতিষ্ঠানের জন্য ব্যবসা পরিচালনা করতে যে করতে হচ্ছে, ঠিক আছে? তো সেই ব্যয়গুলোকে বলবো আমরা মূলত পরিচালন ব্যয়। আমরা এবার একটু দেখে নিব সেই পরিচালন ব্যয়গুলো কোনগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি অঙ্কের ক্ষেত্রে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বহি পরিবহনটা একটা পরিচালন ব্যয়। এরপর উত্তোলনের ভাড়া, এরপরে ব্যাংক চার্জ, এরপরে আমরা দেখতে পাচ্ছি নগদ বাট্টা ডেবিটেডটা। এই খরচগুলো মূলত আমার প্রতিষ্ঠানের জন্য পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আরো হতে পারে, যেমন কর্মচারীদের বেতন হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, মনিহারি খরচ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা এই অঙ্কের জন্য যে পরিচালন ব্যয়গুলো দেওয়া আছে, আমরা সেই পরিচালন ব্যয়গুলো দিয়ে আমরা পরিচালন ব্যয়ের মোট পরিমাণটা নির্ণয় করব। তো এর সঙ্গে আরো কিছু পরিচালন ব্যয় থাকতে পারে, যেমন অঙ্কে যদি কোনো সমন্বয়ে যদি কোনো খরচ, পরিচালন সংক্রান্ত খরচ থাকে, তাহলে সেগুলোকেও আমরা কিন্তু আওতাভুক্ত করব। কেন? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্পদের অপচয়, আমি বললাম যে সম্পত্তির অপচয় কিন্তু পরিচালন ব্যয়, কারণ সম্পত্তি তুমি কিনেছো ব্যবসা পরিচালনা করার জন্য, তাহলে এর অপচয়টা তোমার অবশ্যই পরিচালন ব্যয়। এরপরে কুঋণ যেটা হলো বা অনাদায়ী পাওনা যেটা হলো, এই যে প্রাপ্য হিসেবে 10% কুঋণ সঞ্চিতি, এটা কিন্তু একটা পরিচালন ব্যয়, ঠিক আছে? তো এই কুঋণ বা অনাদায়ী পাওনা, সম্পদের অপচয়, এগুলো। এরপরে আমরা এই যেখান থেকে দেখতে পাচ্ছি যে বহি পরিবহন, ভাড়া, ব্যাংক চার্জ, নগদ বাট্টা ডেবিটেডটা, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। আমরা তাহলে এই পরিচালন ব্যয়গুলো দিয়ে নির্ণয় করে ফেলি। দেখো মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত ছিল ১,৬৭,০০০, এখানে দেওয়া আছে। এরপরে যেটা আমরা দেখছি যে এখান থেকে বাদ পরিচালন ব্যয়, যার পথে ভাড়া দেওয়া আছে ১২,০০০ টাকা, বই পরিবহন দেওয়া আছে ১৬,৫০০ টাকা, ব্যাংক চার্জ ৩,০০০ টাকা, প্রদত্ত বাট্টা ৮,৫০০ টাকা, যেগুলো আমার সরাসরি ছিল। এরপরে দেখো যে সমাপনী কুঋণ সঞ্চিতি,
সমাপনী ঋণ সঞ্চিতি আমরা প্রথমে ক নম্বর রিকোয়ারমেন্টে বের করেছিলাম না, যে 85,000 টাকার 10% 8,500 টাকা। এই 8,500 টাকা হচ্ছে সমাপনী ঋণ। এখন তোমাকে দেখাতে হবে প্রকৃতপক্ষে চলতি বছরে কত টাকা তোমার অনাদায়ী পাওনা হচ্ছে। যেহেতু চলতি বছর অনাদায়ী পাওনা 8,500 হয়েছে এবং এই অনাদায়ী পাওনা মোকাবেলা করার জন্য তুমি কত টাকা সঞ্চিত তহবিল রেখেছো, এই যে দেখো ঋণ সঞ্চিত রেখেছো 4,500 টাকা। এই 8,500 থেকে 4,500 অবশ্যই বাদ দিতে হবে, হবে না? যেমন আমরা আমাদের যখন ক্ষতি হয়, সমস্যায় পড়ি, তখন যে পরিমাণ টাকা আছে তার সঙ্গে আমার কাছে সঞ্চিত বা জমানো টাকা যোগ করে দেখি না যে প্রকৃতপক্ষে কত টাকা আমার আছে, আমি কত টাকার দায় দেনা বা কত টাকার ঝুঁকি মোকাবেলা করতে পারবো, কত টাকা শোধ করতে পারবো। এখানেও ব্যাপারটা ঠিক তেমন। ঠিক আছে? তাহলে আমরা এই যে ঋণ সঞ্চিতি ছিল যেটা নতুন করে আমরা বের করলাম 8,500, সেখান থেকে 4,500 টাকা বাদ দিয়ে দেবো। এই 4,500 টাকার যে সঞ্চিত তহবিল বাদ দেওয়ার পর দেখলাম প্রকৃতপক্ষে অনাদায়ী পাওনার পরিমাণ কত হয়েছে, 4,000। আর এই যে স্থায়ী সম্পত্তির অবচয়, আমরা স্থায়ী সম্পত্তির রিকোয়ারমেন্ট দেখলাম যে দেখো 5% অবচয় বলেছে, যে স্থায়ী সম্পদের 5% অবচয় ধার্য করতে হবে। স্থায়ী সম্পদের অবচয় ধরার জন্য স্থায়ী সম্পদকে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার 5% কত হয়, 10,000 টাকা। এই যে দেখো 10,000 টাকা। ঠিক আছে? আমরা তাহলে পরিচালন ব্যয়গুলোকে সব যোগ করে ফেলি। 12,000, 16,500, 3,000, 8,500, 4,000 এবং 10,000 যোগ করলে সর্বমোট হয় 54,000। আমরা মোট মুনাফা যেটা অঙ্কে পেয়েছি 1,67,000 টাকা, সেখান থেকে 54,000 বাদ দিলে কত হবে, 1,13,000 টাকা। এই 1,13,000 টাকাই হলো আমার প্রতিষ্ঠানের প্রথমে পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফার সাথে আর কি করব, আমরা অপরিচালন কিছু আয় থাকবে, সেই অপরিচালন আয়গুলোকে যোগ করব। দেখা যায় পরিচালন মুনাফা 1,13,000 টাকা, তার সঙ্গে অন্যান্য যে আয়গুলো, সেই আয়গুলো কোনগুলো, দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তোলনের সুদ একটা আছে ক্রেডিট দিকে 5,000। প্রশ্ন আসতে পারে উত্তোলনের সুদ কেন আসবে। উত্তোলনের সুদ এই কারণে আসবে যে উত্তোলন মালিক কর্তৃক হয়, আর মালিক যখন প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নেয় তখন কিন্তু এই উত্তোলনকৃত টাকার উপরে সে কি করবে, সুদ দিবে প্রতিষ্ঠানকে, আর প্রতিষ্ঠানের এটা সুদ বাবদ আয় হবে। এই কারণে এটা এটা তো সরাসরি ব্যবসা পরিচালনার সাথে যুক্ত না, যে আমি পণ্য ক্রয় বা বিক্রয় এর সঙ্গে তো যুক্ত না, তাই না? এই কারণে একে পরিচালন আয় বলা হচ্ছে না, এটাকে অপরিচালন আয় বলা হচ্ছে, কারণ ব্যবসা পরিচালনায় এটার কোনো তেমন কোনো প্রভাব নাই, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সরবরাহের ক্ষেত্রে এটা কোনো সরাসরি কোনো প্রভাব বিস্তার করছে না, এই জন্য অপরিচালন আয়। এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছি যে তোমার আরেকটা আছে এই যে বাট্টা, ঠিক আছে, ক্রেডিট দিকের বাট্টা যেটা আছে, এটা কিন্তু সরাসরি পরিচালনার সাথে যুক্ত থাকছে না, এটা আমার কি হচ্ছে, এটা কিন্তু আমার অপরিচালনার সাথে যুক্ত হচ্ছে। আমি যে বাট্টা পাবো এটা তো নিশ্চিত না, হঠাৎ করে পাচ্ছি, এটা পরিচালনার সাথে হচ্ছে না, অর্থাৎ অপারেটিং এক্সপেন্স, এটা অপারেটিং ইনকাম না, অপারেটিং এক্সপেন্স না, নন অপারেটিং ইনকাম। দেখা যায় আমরা উত্তোলনের সুদ লিখলাম 5,000 আর প্রাপ্ত বাটা লিখলাম 10,000, এই মোট 15,000। তাহলে পরিচালন মুনাফা 1,13,000 টাকা থেকে 13,000 টাকার সাথে আমরা 15,000 যোগ করব, যোগ করলে পাবো 1,28,000 টাকা। এই 1,28,000 টাকাই হলো আমার প্রতিষ্ঠানের কি, নিট মুনাফা। তাহলে সার্বিকভাবে আমরা কি জানলাম, মোট মুনাফা থেকে পরিচালন, ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা সংক্রান্ত বা অপারেটিং এক্সপেন্স গুলোকে আমরা বাদ দিলে পাবো পরিচালন মুনাফা বা অপারেটিং ইনকাম। এরপরে আমরা তার সাথে নন অপারেটিং ইনকাম বা অপরিচালন আয়গুলোকে যোগ করব, যোগ করলে পাবো আমরা নিট মুনাফা। এই পদ্ধতি অবলম্বন করে নিট মুনাফা নির্ণয় করতে হবে। আশা করি তোমরা এই বিষয়টাকে সুন্দরভাবে বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীদের, এবার আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে যে আছে সার্বিক যে আলোচনাটা করব, বিষয় হচ্ছে তোমাদের যে সিলেবাস, তোমাদের বার্ষিকের জন্য যেহেতু তোমাদের এখন 3টা বিষয়ের উপরে পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি এবং অঙ্ক, এই 3টে সাবজেক্টের পরীক্ষা হবে। বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা এই বার্ষিক পরীক্ষায় তোমাদের হবে না, দশম শ্রেণীতে ওঠার পরে তোমাদের সেই সাবজেক্টগুলো ক্লাসের পরীক্ষা হবে। আমরা তারপরেও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অর্ধবার্ষিক পরীক্ষা মিলিয়ে কোন কোন অধ্যায়গুলো পড়েছি আমরা, প্রথম অধ্যায় হিসাব পরিচিতি করেছি, লেনদেন অধ্যায় আলোচনা করেছি, এরপরে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিল পদ্ধতি, চতুর্থ অধ্যায় আমরা পড়েছি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, পঞ্চম অধ্যায় হিসাব, এরপর আমরা ষষ্ঠ অধ্যায় জাবেদা, সপ্তম অধ্যায় খতিয়ান, অষ্টম অধ্যায়
নবদান বই, নবম অধ্যায় রেওয়ামিল এবং দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণ, অর্থাৎ প্রথম ১০টা অধ্যায় কিন্তু আমরা আলোচনা করেছি, ক্লাস করেছি। তোমরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থেকে করেছো এবং তোমরা ফিজিক্যাল স্কুলে এসেও কিন্তু অধ্যায়গুলো করেছো। বার্ষিক পরীক্ষায় তোমাদের যে অধ্যায়গুলো ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ যে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, পঞ্চম অধ্যায় হিসাব, এরপর তোমার ষষ্ঠ অধ্যায় জাবেদা পুনরালোচনা হয়েছে, অষ্টম অধ্যায় নগদান বই পুনরালোচনা হয়েছে, নবম অধ্যায় রেওয়ামিল হয়েছে এবং দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী হয়েছে। তো আমি যদি সার্বিকভাবে বলি, আমরা প্রথম অধ্যায়ে হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে জেনেছি। দ্বিতীয় অধ্যায়ে লেনদেনে আমরা একটা লেনদেনকে চিহ্নিত করতে শিখেছি, তাই না? যে অনেকগুলো ঘটনার মধ্যে থেকে লেনদেনকে শনাক্ত করে চিহ্নিত করার বিষয়টা লেনদেন অধ্যায়ে শিখেছি। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ হিসাব সমীকরণ সম্পর্কে জেনেছি এবং হিসাব সমীকরণ অনুযায়ী লেনদেনকে লিখা আর লিপিবদ্ধ করা, এই বিষয়গুলো সম্পর্কে এবং ডেবিট ক্রেডিট করা সম্পর্কে আমরা কিন্তু জানলাম। চতুর্থ অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ বিভিন্ন ধরনের হিসাবের মধ্যে থেকে কোনগুলো মূলধন জাতীয় লেনদেন, কোনগুলো মুনাফা জাতীয় লেনদেন, এই বিষয়বস্তুগুলো আমরা জেনেছি। এবারে পঞ্চম অধ্যায়ে হিসাব, আমরা হিসাব সমীকরণের ভিত্তিতে আমরা যে হিসাবের শ্রেণী বিভাগ করেছি, অর্থাৎ হিসাবকে যে 5 ভাগে ভাগ করা হয়, সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব, এই হিসাব সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এই হিসাবগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। বিভিন্ন ধরনের সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, আয়বাচক, ব্যয়বাচক এবং মালিকানা সত্ত্ববাচক হিসাবগুলো সম্পর্কে আমরা জেনেছি। ষষ্ঠ অধ্যায়ে লেনদেনের প্রাথমিকভাবে যে আমরা লিপিবদ্ধ করি জাবেদায়, সেই জাবেদা সম্পর্কে জেনেছি এবং আমরা একটা পক্ষকে ডেবিট করেছি যে পরিমাণ টাকা দ্বারা, আরো একটা পক্ষকে সম পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করেছি, এই সম্পর্কে জেনেছি। সপ্তম অধ্যায়ে জাবেদার যে লেনদেনগুলো ছিল সেগুলোকে আমরা খতিয়ানে স্থায়ীভাবে বা পাকাপোক্তভাবে স্থানান্তর করে লিখে রেখেছি। এরপর আমরা খতিয়ানের পরবর্তীতে নগদান বই প্রস্তুত করেছি। নগদান বই আমরা নগদান বই কি করেছি, আমরা শুধুমাত্র নগদে সংগঠিত লেনদেন, অর্থাৎ নগদ টাকা এবং ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো ছিল সেগুলো দিয়ে নগদান বই প্রস্তুত করেছি। আর তোমরা এটিও জানো যে নগদান বইকে জাবেদা এবং খতিয়ান দুটোই বলা হয়। কেন বলা হয়? কারণ নগদান বই সাধারণত জাবেদা করার মাধ্যমে, জাবেদা বিশ্লেষণের মাধ্যমে লেনদেনকে স্থায়ীভাবে লিখা হয়। এখানে যেমন জাবেদার প্রয়োগ হয়, ঠিক তেমনি ভাবে খতিয়ানের কাজ হয়, যার কারণে আমরা নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয় বলতে পারি। এখানে আমরা এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া নগদান বই সম্পর্কে জেনেছি, তাই না? বাট্টা, নগদ সংক্রান্ত লেনদেন, ব্যাংক সংক্রান্ত লেনদেন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। এরপর আমরা নবম অধ্যায় হিসেবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা যে রাওমিল তৈরি করলাম, সেই রাওমিল তৈরির মাধ্যমে হিসেবে গাণিতিক শুদ্ধতা যাচাই করেছি। রাওমিলের একটা ডেবিট টাকার ঘর থাকে, একটা ক্রেডিট টাকার ঘর থাকে। আমরা সম্পদগুলোকে সাধারণত কোন দিকে লিখি? ডেবিট দিকে। এরপরে খরচগুলোকে ডেবিট দিকে, আয়গুলোকে ক্রেডিট দিকে, দায়গুলোকে ক্রেডিট দিকে এবং মালিকানা সত্ত্বকে ক্রেডিট দিকে লিখেছি। এইভাবে ডেবিট এবং ক্রেডিট দিকে হিসাবগুলোকে লিখে দুই দিকে যোগফল সমান করেছি। সমান করার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটলে না, কম বা বেশি ঘটলে আমরা সেগুলোকে অনিশ্চিত হিসাব বলে লিখেছি। অনিশ্চিত হিসাব প্রকৃতপক্ষে কোনো হিসাব না, এটা হিসাব মিল করার একটা পদ্ধতি। অর্থাৎ রেওয়ামিল কিভাবে প্রস্তুত করতে হয় সেটা তোমরা জেনেছো, তাই না? এরপরে সার্বিকভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী করলাম। আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়ে আমরা হিসাব সমীকরণকে স্বতঃসিদ্ধ করলাম, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানলাম। এরপরে আমরা মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, নিট মুনাফা নির্ণয় করতে হয়, মোট মুনাফা, নিট মুনাফার যে বিষয়বস্তুগুলো ছিল সেই মোট মুনাফা, নিট মুনাফাগুলো আমরা বিস্তারিতভাবে জানলাম। ঠিক আছে? তো মোট মুনাফা, নিট মুনাফা নির্ণয় করার পরবর্তীতে আমরা এইভাবে সার্বিকভাবে আমরা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা, তাহলে আমরা যেটা করলাম, দেখো এখানে আমরা সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা বিবেচনা বিশ্লেষণ করার পরবর্তীতে আমরা প্রতিষ্ঠানের সার্বিকভাবে আমরা দেখলাম যে এর অর্থনৈতিক সক্ষমতা কত, দায় পরিশোধ ক্ষমতা কত, তার সম্পদের পরিমাণ কত এবং সম্পদ দ্বারা দায় পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, অর্থাৎ সচ্ছলতা, যে তোমরা গত ক্লাসগুলোতে দেখেছো, দশম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে অর্থনৈতিক সচ্ছলতা আছে কিনা, দায় পরিশোধ ক্ষমতা আছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছো। ঠিক আছে? তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে দশম অধ্যায় পর্যন্ত এই 10টা অধ্যায় তোমরা নবম শ্রেণীতে করেছো, ফিজিক্যালি এসে করেছো, অনলাইনে করেছো। আশা করছি 10টা অধ্যায় অর্থাৎ প্রথম থেকে দশম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করে দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত তোমরা এই 10টা অধ্যায় ভালোভাবে সম্পন্ন করেছো, ক্লাসগুলো করেছো। আশা করি তার আলোকে তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা লাভ করবে, বাসায় চর্চা করবে এবং পরবর্তীতে তোমার দশম শ্রেণীতে এই ক্লাসগুলো পুনরায় আলোচনা হবে, আবার আলোচনা হবে, আবার ক্লাস হবে, সেই ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে করবে। তো আজকে আসো, আজকে ক্লাসের আলোকে যে মূল্যায়ন প্রশ্ন ছিল সেই মূল্যায়ন প্রশ্নগুলো দেখি। উত্তোলন কোন ধরনের হিসাব? আমরা জানি উত্তোলন মালিকানা সত্ত্ববাচক হিসাব।
এরপরে আমরা অপচয়টা কি? অপচয় জানলাম যে অপচয় হলো কি? সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। কুঋণ বা অনাদায়ী পাওনা কি? জানা দ্বারা যে অংশটুকু আদায়যোগ্য নয় তাকে আমরা বলি অনাদায়ী পাওনা বা কুঋণ। অলিখিত বিক্রয় কিভাবে হিসাবপত্র করতে হয়? অলিখিত বিক্রয়কে আমরা কি করি? প্রাপ্য হিসাবের সঙ্গে যোগ করি এবং বিক্রয়ের সঙ্গে যোগ করি। এইভাবে আমরা হিসাবভুক্ত করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে মূল্যায়ন পর্বে যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা সঠিকভাবে আমাকে করতে পেরেছো। তো আজকে তোমাদের এই যে অর্ধবার্ষিকীর শেষ ক্লাস ছিল, সার্বিকভাবে তোমাদের আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি তোমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে সার্বিকভাবে একটা ভালো ধারণা দেওয়ার জন্য। আশা করি তোমরা ধারণা লাভ করেছো। বাসায় চর্চার মাধ্যমে এই ধারণাকে কাজে লাগিয়ে হিসাব বিজ্ঞানে তোমরা ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস তাহলে এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী ক্লাসে অর্থাৎ দশম শ্রেণীতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে, এবং সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। করোনাকালে সবাই সুস্থ ও সুন্দর থাকবে সেই প্রত্যাশা রেখে তোমাদের সবাই সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।